আমি আজকে তোমাদের সাথে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে আমাদের আলোচনাটা রাসায়নিক বন্ধনের আগ পর্যন্ত। তো এই অধ্যায়টা আসলে একটা ইনফরমেটিভ অধ্যায়। এই অধ্যায় ভালো করতে গেলে মূল বই টেক্সট বইটা হুবহু লাইন বাই লাইন পড়ার কোনো বিকল্প নাই। আর এই অধ্যায়ে আসলে বোর্ড পরীক্ষার জন্য যা পড়া লাগে, অ্যাডমিশনের জন্য তার হচ্ছে একটু বেশি বইয়ের বাইরে থেকে কিছু পড়া লাগে। তো আমরা আজকে যে টপিকগুলো পড়বো সেগুলো আশা করি বোর্ড পরীক্ষা অ্যাডমিশন দুটাতেই কাজে লাগবে। তো যেহেতু এটা একটা পর্যায় সারণী রিলেটেড অধ্যায়, তাহলে আমরা ফার্স্টেই মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়টা শিখব। তো এটা সর্বাধুনিক পর্যায় সারণী আর আধুনিক পর্যায় সারণী দুইভাবে নির্ণয় করা যায়। তোমরা সর্বাধুনিক পর্যায় সারণী অনুযায়ী 9-10-এ শিখছ। আমি আধুনিক পর্যায় সারণী অনুযায়ী অবস্থান নির্ণয়টা দেখাবো। আধুনিক পর্যায় সারণী অনুযায়ী গ্রুপগুলোকে রোমান সংখ্যায় লেখা হয় 1 থেকে 7 পর্যন্ত গ্রুপ। তার সাব গ্রুপ আছে দুইটা, সেটা হচ্ছে এ আর বি। একটা হচ্ছে শূন্য গ্রুপ, এটা তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা। আর একটা আছে হচ্ছে 8 নম্বর গ্রুপ। এই 8 নম্বর গ্রুপটা সর্বাধিক পর্যায় সারণীর 3টা কলাম নিয়ে অবস্থিত। তোমরা পর্যায় সারণীটা দেখলে বুঝতে পারবা এটা আসলে 3টা কলাম নিয়ে অবস্থিত। তো এক্ষেত্রে পর্যায় নির্ণয় করার উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা, সেটাই হচ্ছে ওই মৌলটার পর্যায়। তোমরা এটা জানো, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত, পর্যায় নাম্বারটাও তত হবে। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি এস ব্লক মৌল। এস ব্লকের ক্ষেত্রে এস অরবিটালের ক্ষেত্রে, এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা হবে সর্বশেষ অরবিটালের ইলেকট্রন সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি। আর এই এস আর পি ব্লক মৌলগুলা এরা উভয়ই এ সাবশ্রেণীর অন্তর্গত, এই এ সাবশ্রেণীর। আর ডি ব্লক যারা, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় পদ্ধতিটা এরকম: সর্বশেষ অপূর্ণ ডি ও এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমষ্টি। বুঝে নিও, ইলেকট্রন সংখ্যার সমষ্টি। আর যদি ডি অরবিটালটা পূর্ণ হয়, সেক্ষেত্রে ডি পূর্ণ হলে শুধু এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। আর এফ ব্লক মৌলগুলা এরা 3b গ্রুপে অবস্থিত হয়, সাধারণত 3b। তো আমরা উদাহরণ দিলে এখন ব্যাপারটা ক্লিয়ার হবো। আমরা একটা উদাহরণ দেখি। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, স্ক্যান্ডিয়াম পারমাণবিক সংখ্যা 21, তাহলে আচ্ছা, এটা হচ্ছে একটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়টা আমরা দেখছি সর্বশেষ অপূর্ণ ডি আর এস অরবিটাল ইলেকট্রন সংখ্যার সমষ্টি। তাহলে সর্বশেষ অপূর্ণ ডি আর এস অরবিটাল ইলেকট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে 3, 2 আর 1 3। আর ডি ব্লক মৌল অর্থাৎ এটা বি উপশ্রেণীর অন্তর্গত। এই কথাটা মিস হয়েছে এখানে, ডি ব্লক মৌলগুলা বি উপশ্রেণীর অন্তর্ভুক্ত হয়। তাহলে এটা হচ্ছে 3bতে অবস্থিত। আর পর্যায়টা তোমরা জানো, সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, তার মানে 4 নম্বর পর্যায়ে 3b গ্রুপে অবস্থিত। আমরা আরেকটা দেখব। নাইট্রোজেনের ক্ষেত্রে 1:2 B3, এটা একটা পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ এস আর পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা সমষ্টি, অর্থাৎ 5 হচ্ছে 5। আর যেহেতু পি ব্লক তাই এ উপশ্রেণী,
আর পর্যায়টা হবে 2। আমি আর দেখাচ্ছি না, আশা করি এইভাবে তোমরা সবগুলো মৌলেরই গ্রুপ আর পর্যায়টা নির্ণয় করতে পারবা। এই অধ্যায় থেকে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের শিখতে হবে। স্বাভাবিকভাবে যেগুলো ইলেকট্রন বিন্যাস হয় সেগুলো তো তোমরা পড়বাই। আর 41 থেকে পারমাণবিক সংখ্যা 41 থেকে 47 পর্যন্ত কিছু ব্যতিক্রম দেখা যায়, এগুলো তোমরা বাসায় দেখে নিবা। আর 46 নাম্বার বিশেষ করে প্যালাডিয়াম, যেটা প্যালাডিয়ামের মহাব্যতিক্রম আর কি, এটা মনে রাখবা তোমরা। আরেকটা আছে 57 নাম্বার পারমাণবিক সংখ্যা, যেটা 57 ল্যান্থানাম, এটার ইলেকট্রন বিন্যাসটাও তোমরা মনে রাখবা। এখন আমরা এস ও পি ব্লক মৌলের একটা বিশেষ ধর্ম কর্ণ সম্পর্ক নিয়ে একটু জানব। কর্ণ সম্পর্ক থেকে সাধারণত এমসিকিউ আসে। তো কর্ণ সম্পর্ক দেখানো যায় লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম আর বোরন, সিলিকন, এই কয়টা মৌলের ভিতর কর্ণ সম্পর্ক দেখানো যায়, কারণ এদের আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, চার্জ ঘনত্ব, এই ধর্মগুলা প্রায় কাছাকাছি। তো এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, তোমরা এটা মুখস্থ করতে পারো। লিমা বেরিয়ে এলো বউ সেজে। এখানে কোন অক্ষর, এই যে এই লয়ের লি হচ্ছে এটা লিথিয়ামকে ধরতেছে, মা হচ্ছে ম্যাগনেসিয়ামকে ধরতেছে, এভাবে তোমরা বুঝে নিবা। এখন আমরা একটা প্রশ্ন করব, হীরক তড়িৎ অপরিবাহী হলেও গ্রাফাইট তড়িৎ পরিবাহী কেন? তোমরা জানো কার্বনের দুইটা রূপভেদ হচ্ছে হীরক আর গ্রাফাইট। তো তাহলে আমরা প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। 1s2 2s2। উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। আচ্ছা, আমি এটাকে ভেঙে লিখি 3টা অরবিটালে। 0 উত্তেজিত অবস্থায় টয়েসেসের একটা ইলেকট্রন 2pz অরবিটালে চলে যায়। এখন আমরা হীরকের গঠনটা দেখব। হীরকের ক্ষেত্রে কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থায় একটা এস আর 3টা পি অরবিটাল মিলে sp3 সংকর অরবিটাল গঠন করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। এই sp3 সংকর অরবিটাল কার্বন পরমাণুর sp3 সংকর অরবিটালটা তার পার্শ্ববর্তী কার্বন পরমাণুর sp3 সংকর অরবিটালের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ফলে এখানে কোনো পাই বন্ধন থাকে না, পাই ইলেকট্রনও থাকে না। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়? গ্রাফাইটের ক্ষেত্রে একটা এস আর 2টা পি অরবিটাল মিলে sp2 সংকরায়ন অরবিটাল গঠন করে, সংকরিত অরবিটাল গঠন করে। তো এই ক্ষেত্রে এই গ্রাফাইটের একটা কার্বন পরমাণু sp2 সংকর অরবিটাল তার পার্শ্ববর্তী কার্বন পরমাণুর sp2 সংকর অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করে। কিন্তু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে 2pz অরবিটালে। এই 2pz অরবিটালের অযুগ্ম ইলেকট্রনটা তার পার্শ্ববর্তী কার্বন পরমাণুর 2pz অরবিটালের অযুগ্ম ইলেকট্রনের সাথে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাই গ্রাফাইটে পাই বন্ধন থাকে, আর এই পাই বন্ধনের পাই ইলেকট্রনটা সমগ্র গ্রাফাইট ক্যালাসে বিচরণশীল থাকে। আর এই পাই ইলেকট্রন বিচরণশীল থাকে বলেই গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু হীরকে কোনো পাই ইলেকট্রন বিচরণশীল থাকে না, তাই হীরক তড়িৎ পরিবহন করে না। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্তই হচ্ছে যে যৌগটাকে আমরা আর্দ্র বিশ্লেষিত করব তার কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। কারণ আর্দ্র বিশ্লেষণ অর্থ হচ্ছে তার সাথে পানির বিক্রিয়া হইতে হবে। তো কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকলে ওই ফাঁকা ডি অরবিটালে পানির অণুর অক্সিজেন পরমাণুর যে এলপি ইলেকট্রন বা নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটা ফাঁকা ডি অরবিটালে প্রদান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয় আর বিক্রিয়া হয়, তাই আর্দ্র বিশ্লেষিত হয়। তোমরা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবা। সিলিকনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি,
সিলিকনে দেখা যাচ্ছে ফাঁকা ডি অরবিটাল আছে, কিন্তু কার্বনের ক্ষেত্রে কোনো ডি অরবিটালই নাই। এই কার্বনের ডি অরবিটাল না থাকায় কার্বন আদ্র বিশ্লেষিত হয় না, আর সিলিকনের ডি অরবিটাল থাকায় এই পানির অণুর অক্সিজেন পরমাণুর যে এলপি ইলেকট্রন, সেই এলপি ইলেকট্রনটা এই ডি অরবিটালে প্রদান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে আদ্র বিশ্লেষিত হয়। আদ্র বিশ্লেষণের বিক্রিয়াটা দেখো তোমরা। সিলিকন টেট্রাক্লোরাইড 4 অণু পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড, এটা হচ্ছে সিলিসিক অ্যাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না, অর্থাৎ আদ্র বিশ্লেষিত হয় না। এস আর পি ব্লক মৌলগুলোকে আদর্শ বা প্রতিযোগী মৌল বলা হয়। এস ব্লক মৌলের বেশ কয়েকটা বৈশিষ্ট্য, সাধারণ ধর্মাবলী, তারপর রাসায়নিক বিক্রিয়া বইয়ে দেওয়া আছে। এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, তোমরা তাও দেখে নিবা। আমরা এখন পি ব্লক মৌলের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে পি ব্লক মৌলের 7টা অপধাতু আছে পি ব্লকে। এই অপধাতুর নামগুলো তোমরা মুখস্থ রাখবা এমসিকিউ এর জন্য অবশ্যই। অপধাতু বা মেটালয়েড, যেটা অপধাতু বলা হচ্ছে কারণ এরা ধাতু অধাতু উভয়ের ধর্মই প্রদর্শন করে। তো অপধাতুগুলো হচ্ছে এই 7টা অপধাতুর নাম তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। এখন আমরা 14 নম্বর গ্রুপের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব। 14 নম্বর গ্রুপে বেশ কয়েকটা মৌলের মধ্যে একটা হচ্ছে কার্বন। কার্বনের এখানে একটা বিক্রিয়া পড়তে হবে, ওয়াটার গ্যাস তৈরির বিক্রিয়া। ভৌত অবস্থা লিখবা, কার্বন সলিড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে, এটা হচ্ছে ওয়াটার গ্যাসের সংকেত। এরপর আমরা 15 নম্বর গ্রুপটা দেখব। 15 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমিথ, এই মৌলগুলোকে নিকটোজেন বা শ্বাসরোধকারী মৌল বলা হয়। গ্রুপ 15 একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ফসফরাসের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে শ্বেত ফসফরাস আর একটা লোহিত ফসফরাস। এই দুটোর পারস্পরিক রূপান্তরের বিক্রিয়াটা আমরা দেখব। শ্বেত ফসফরাসকে P4 দ্বারা প্রকাশ করা হয়। তো শ্বেত ফসফরাসকে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে চালনা করা হয়, তাহলে এটা লোহিত ফসফরাসে পরিণত হয়। আর লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস পাওয়ার বিক্রিয়াটা এরূপ। আমরা 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে যদি লোহিত ফসফরাসকে চালনা করি, তাহলে প্রথমে লোহিত ফসফরাসের বাষ্প উৎপন্ন হয়। লোহিত ফসফরাসের বাষ্পকে দ্রুত শীতল করলে সেটা শ্বেত ফসফরাসে পরিণত হয়। এরপর 16 নম্বর গ্রুপটা দেখব। 16 নম্বর গ্রুপে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম,
এই চারটা মৌলকে একত্রে চালকোজেন বলা হয়, চালকোজেন বা আকরিক গঠনকারী মৌল। কিন্তু 16 নম্বর গ্রুপে আরও দুইটা মৌল আছে, পোলোনিয়াম আর লিভারমোরিয়াম। এরা কিন্তু চালকোজেন না, পোলোনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। এরপর 17 নম্বর গ্রুপের তোমরা জানো এই মৌলগুলোকে হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী মৌল বলা হয়। তো আমরা 17 নম্বর গ্রুপের মৌলগুলোর সক্রিয়তার ক্রমটা দেখি। ফার্স্টে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ উপর থেকে নিচের দিকে সক্রিয়তা কমতেছে। এই হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে আন্তঃহ্যালোজেন নামক কিছু যৌগ গঠন করতে পারে। আন্তঃহ্যালোজেন যৌগগুলো এই টাইপ হয়, IF7, ClF3, 5, আরও বেশ কিছু উদাহরণ বইয়ে আছে, তোমরা দেখে নিবা। আন্তঃহ্যালোজেন যৌগ গেল আমাদের। এখন 17 নম্বর গ্রুপের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, সেটা এখন দেখব আমরা। অসামঞ্জস্য বিক্রিয়াটা সাধারণত ক্লোরিনের ক্ষেত্রে দেখানো হয়। ক্লোরিন যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখায় প্রথমে নিই, তাহলে ক্ষেত্রে তাপমাত্রা হবে 15 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড NaOCl প্লাস পানি। ক্লোরিন যদি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে তাপমাত্রাটা হবে 70 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন হবে NaClO3 প্লাস পানি। এই দুইটা বিক্রিয়া পরীক্ষায় দুইভাবে আসতে পারে, ডিরেক্ট উল্লেখ করে দিতে পারে যে ডিসপ্রপোর্শন বিক্রিয়াটা লেখো, অথবা এই বিক্রিয়কটুকু দিয়ে উৎপাদটা লিখতে বললো, এভাবে আসছিল একবার বইটা। আচ্ছা, এটাকে ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলার কারণ হচ্ছে যে বিক্রিয়ায় একই সাথে একটা পদার্থের জারণ বিজারণ দুইটাই সম্পন্ন হয় সেই বিক্রিয়া হচ্ছে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। তোমরা পরিমাণগত অধ্যায়ে এটা আরও ক্লিয়ারলি পড়বা, আমি একটু হালকা করে দেখাই। এখানে এটা ক্লোরিন একটা মৌলিক অণু, তাই এর জারণ সংখ্যা 0। এ পাশে এসে উৎপাদে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের -1। আর এইখানে ক্লোরিনের জারণ সংখ্যাটা হচ্ছে অক্সিজেনের -2, এটার +1, এটা যদি x ধরি =0, তাহলে এক্ষেত্রে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা x +1, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা +1, এইখানে -1, এইখানে 0। তাহলে দেখা যাচ্ছে জারণ সংখ্যা বাড়ছে আবার জারণ সংখ্যা কমছে, দুটাই হয়েছে। তাই যে বিক্রিয়া বললাম একটু আগে, জারণ বিজারণ দুটাই হয়, সেটাই হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এটার ক্ষেত্রেও তোমরা জারণ সংখ্যা বের করলে ওই একই রকমই দেখতে পাবা, জারণ সংখ্যা বাড়বে এবং কমবে। আমাদের এর পরের প্রশ্নটা হচ্ছে, সমুদ্রের পানিতে ব্রোমাইড আয়ন আছে, এতে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে? এটাই প্রশ্ন বইটা 2বার আসছিল। আচ্ছা দেখো সলিউশনটা, তোমায় বলে দেওয়া হচ্ছে ব্রোমাইড আয়ন আছে, ব্রোমাইড আয়নের প্রতীকটা হচ্ছে এরকম। যেহেতু ব্রোমাইড আয়ন আছে, তুমি এটাকে সোডিয়াম ব্রোমাইড লবণ হিসেবে চিন্তা করতে পারো। আর এর ভিতর ক্লোরিন গ্যাস চালনা করলা, কি ঘটবে, অর্থাৎ বিক্রিয়াটা কি হবে আমাকে সেটা দেখাতে হবে। আমরা একটু আগেই দেখছি সক্রিয়তার ক্রমে ক্লোরিনের সক্রিয়তা ব্রোমিনের চেয়ে বেশি, ক্লোরিনের সক্রিয়তা ব্রোমিনের চেয়ে বেশি হয়। ক্লোরিন এখান থেকে ব্রোমিনকে প্রতিস্থাপিত করবে করে সোডিয়াম ক্লোরাইড প্লাস ব্রোমিন উৎপন্ন করবে। আশা করি বিক্রিয়াটা বলছো। যদি এখানে আয়োডিন দিতাম তাহলে কিন্তু বিক্রিয়াটা হইতো না, কারণ আয়োডিনের সক্রিয়তা ব্রোমিনের চেয়ে কম, প্রতিস্থাপিত করবে না। এরপর আমরা গ্রুপ 18 নিয়ে কিছু কথা বলবো। গ্রুপ 18-র বেশ কয়েকটা নাম আছে। শূন্য গ্রুপ, অভিজাত গ্যাস, নোবেল গ্যাস, রেয়ার গ্যাস, এই কয়েকটা নাম আছে। তো তোমরা জানো 18 নম্বর গ্রুপের মৌলগুলার অষ্টক পূর্ণ থাকায় এরা সহজে কোনো বিক্রিয়া প্রদান করতে চায় না। তবুও জেনন অধিক সক্রিয় ফ্লোরিনের সাথে বেশ কয়েকটা বিক্রিয়া দেখায়। জেনন ফ্লোরিনের সাথে
যুক্ত হয়ে তিনটা বিক্রিয়া দেখায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে জেনন ডাইফ্লোরাইড, এক্ষেত্রে 6 atm চাপ লাগে, এক্ষেত্রে উৎপন্ন হয় জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড উৎপন্ন হয়। এটা ছাড়াও নিষ্ক্রিয় মৌলগুলা উত্তেজিত অবস্থায় একটা যৌগ গঠন করে। উত্তেজিত অবস্থায় হিলিয়াম WHE, এটা হচ্ছে ট্যাংস্টেনের প্রতীক, Pt3He, এটা গঠন করে। এরপর আছে আমাদের ক্ল্যাথোরেট বা অবরুদ্ধ যৌগ। ক্ল্যাথোরেট বা অবরুদ্ধ যৌগ হচ্ছে জৈব যৌগের জালিকার মধ্যে আবদ্ধ হয়ে, মানে জৈব যৌগ জালিকার মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলো আবদ্ধ হয়ে যৌগ গঠন করে। তো আর্গন, ক্রিপ্টন আর জেনন এরাই শুধু ক্ল্যাথোরেট যৌগ গঠন করে, কিন্তু হিলিয়াম আর নিয়ন এদের আকার ছোট হওয়ায় এই দুইটা মৌল ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। ডাইপোলের প্রভাবে যৌগ দেখা যায় এদের। ডাইপোলের প্রভাবে পানির সাথে যুক্ত হয়ে এরা যৌগ গঠন করে। এই উদাহরণগুলো তোমরা মনে রাখবে, MCQ-র জন্য লাগতে পারে। আরেকটা আছে সন্নিবেশ সমযোজী যৌগ গঠন। সন্নিবেশ সমযোজী যৌগটা এরকম হয়, আর্গন N সংখ্যক BF3 সাথে যুক্ত হয়। এই ছিল আমাদের 18 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা। এখন আমরা ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। তো ডি ব্লক মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের সর্ববহিষ্ঠ দূরের শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখে নাও। তোমরা জানো ডি ব্লক মৌলের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা এরকম, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ থাকে। অপূর্ণ মানে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে 1 থেকে 9টা, তাদেরকে বলা হবে অবস্থান্তর মৌল। তো সুস্থিত আয়ন হচ্ছে যে কোনো একটা মৌল তার যোজনী সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হয়, সেটাই হচ্ছে তার সুস্থিত আয়ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, ইলেকট্রন বিন্যাস করছি। স্ক্যান্ডিয়ামের যোজনী 3, তাই এটা সুস্থিত আয়ন হবে স্ক্যান্ডিয়াম 3+। এখন যদি এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখাই, 3টা ইলেকট্রন চলে যাবে, 4s থাকবে না, 3d0 হয়ে যাবে। স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কিন্তু এখানে 3d0 দেখা যাচ্ছে এটার এই শর্তটা মানতেছে না, তাই এটা ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল হবে না। জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+, এক্ষেত্রে 3d10, তাই এটাও ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ে। বোর্ড পরীক্ষার জন্য এই 5টা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা 3টা নিয়ে আলোচনা করব, আর 2টা তোমরা বাসায় দেখে নিবা। একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন, এটা তোমরা বাসায় দেখে নিবা। এরপর একটা হচ্ছে প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন। অবস্থান্তর মৌলগুলো প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। যে মৌলগুলা যে পদার্থটা চুম্বকক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয় তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক, আর যারা চুম্বকক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকশিত হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক হওয়ার শর্ত হচ্ছে ওই পরমাণুটার কোনো অরবিটালে এক বা একাধিক বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রনটা থাকতে হবে। তো প্রথমে আমরা আয়রন 2+ আয়নের ক্ষেত্রে দেখি। এর ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে 3d6, শেষ অরবিটালটা 3d6। এটার হুন্ডের নীতি অনুসারে বিন্যস্ত করলে দেখা যাচ্ছে অযুগ্ম ইলেকট্রন আছে 4টা। যেহেতু এক বা একাধিক বিজোড় ইলেকট্রন থাকলেই হবে, তাই এটা একটা প্যারাম্যাগনেটিক। এবার ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে যদি দেখি আমরা, এক্ষেত্রে দেখা যাচ্ছে 3d3, অযুগ্ম ইলেকট্রন 3টা, তাই এটাও প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। কিন্তু জিঙ্ক 2+, আমরা দেখছি জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল না, এর প্রমাণ এখানেও দেখা যাচ্ছে 3d10 হয়, অযুগ্ম ইলেকট্রন 0, তাই এটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে।
এরপর আমরা অবস্থান্তর ধাতুর আরেকটা বৈশিষ্ট্য জটিল যৌগ গঠন পড়ব। জটিল যৌগ গঠনের আগে আমাদের লিগ্যান্ড সম্পর্কে একটু জানতে হবে। লিগ্যান্ড হচ্ছে জটিল যৌগ বা জটিল আয়ন গঠনকারে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পদার্থকেই লিগ্যান্ড বলে। তো অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ গঠন করে কারণ তোমরা জানো এদের ফাঁকা অপূর্ণ ডি অরবিটাল থাকে। এই অপূর্ণ ডি অরবিটালে ওই লিগ্যান্ডগুলো এসে তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। আমরা একটা জটিল যৌগের গঠন দেখব এখন। আমাদের জটিল যৌগটা হচ্ছে টেট্রা কার্বনিল নিকেল। এখানে লিগ্যান্ডটা কার্বনিল লিগ্যান্ড। তোমার লিগ্যান্ড হিসেবে সাধারণত এই কয়টাই পাবা, সায়ানাইড লিগ্যান্ড। এই কয়টা লিগ্যান্ডের সাথেই তোমরা ইন্টারে পরিচিত হবা। তো আমরা এই যৌগটার গঠন দেখব। নিকেলের ইলেকট্রন বিন্যাস করছি ফার্স্টে। এখানে হুন্ডের নীতি অনুসারে দেখা যাচ্ছে 3d8 অরবিটাল আর 4s এ দুইটা ইলেকট্রন আছে। এখন যখন এই কার্বনিল লিগ্যান্ডটা এই অবস্থান্তর ধাতুর সংস্পর্শে আসে তখন এই 3d8 এর দুইটা বেজোড় ইলেকট্রন জোড় ইলেকট্রনে পরিণত হয়। এইটা এখানে চলে যায় সংকরায়নের জন্য, আর এই দুইটা ইলেকট্রন 4s2 এর এই ফাঁকা অরবিটালে চলে আসে, 3dতে চলে আসে। ফলে এখানে 4s আর 4p এর চারটা অরবিটাল খালি হয়। এই চারটা খালি অরবিটালে চারটা কার্বনিল লিগ্যান্ড এসে নিঃসঙ্গ ইলেকট্রন প্রদান করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, আর যুক্ত হয়ে sp3 সংকর অরবিটাল গঠন করে। এইভাবে এই জটিল যৌগটা গঠিত হয়। তোমাদের এই sp3 এটা মুখস্থ রাখতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, কারণ এইখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। তোমরা এক্ষেত্রে যে কোনো জটিল যৌগের ক্ষেত্রে অবশ্যই জটিল যৌগটা গঠনের পর হুন্ডের নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস হয় সেখান থেকে দেখবা অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। জটিল যৌগ গঠনের আগে শুধু অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখবা না, গঠনের পর যেটা হয় সেটা দেখে বলবা যে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। আর এর গঠনটা যেহেতু এটা sp3 সংকরায়িত তাই এর গঠনটা চতুস্তলকীয়, এটা তোমরা আঁকায় নাও। এরপর আমরা সন্নিবেশ সংখ্যা নিয়ে একটু জানব। সন্নিবেশ সংখ্যা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা। সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যাই হচ্ছে ওই ধাতুর সন্নিবেশ সংখ্যা। তো ব্যাপারটা এর আগের ক্ষেত্রে আমরা দেখছি কার্বনিল লিগ্যান্ড ছিল চারটা কার্বনিল লিগ্যান্ড, চারটাই নিঃসঙ্গ ইলেকট্রন প্রদান করছে। এটা কিন্তু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো তাহলে সেক্ষেত্রে বলা যায় তো এই টেট্রা কার্বনিল নিকেল এই জটিল আয়নটার ক্ষেত্রে অবস্থান্তর মৌল নিকেলের সন্নিবেশ সংখ্যা 4, কারণ এইখানে চারটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদান করছে। তাহলে তোমরা বুঝতে পারতেছো লিগ্যান্ড যতগুলা হয় ওই ধাতুর সন্নিবেশ সংখ্যাও তত হবে। এখান থেকে একটা এমসিকিউ আসে, এবারই ঢাকা ভার্সিটিতে আসছিল সন্নিবেশ সংখ্যা বের করার এমসিকিউটা এই টাইপ, কেন্দ্রীয় ধাতব আয়নের সন্নিবেশ সংখ্যা কত দিয়ে তোমাকে এই দুটো জটিল যৌগ দেওয়া আছে। এক্ষেত্রে কেন্দ্রীয় আয়নটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন কোবাল্ট, আর এক্ষেত্রে ক্রোমিয়াম। তোমরা দেখবা থার্ড ব্র্যাকেটের ভিতর কেন্দ্রীয় মৌল ছাড়া যেগুলো থাকবে সেগুলো সবগুলাই হবে লিগ্যান্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড 5টা আর এখানে একটা, 6টা। তাহলে সন্নিবেশ সংখ্যা কোবাল্টের সন্নিবেশ সংখ্যা হবে হচ্ছে 6। ক্রোমিয়ামের ক্ষেত্রে এক্ষেত্রে এটা আসলে 4 হবে। আচ্ছা, ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে লিগ্যান্ড আছে 4টা আর এখানে 2টা, তাহলে ক্রোমিয়ামের সন্নিবেশ সংখ্যা হবে 4 আর 2 6। এভাবে তোমরা জটিল যৌগ থেকে সন্নিবেশ সংখ্যাটা বের করবা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পরমাণুর আকার। আচ্ছা, আমরা দেখি একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কেমন হয়। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তোমরা জানো কেন্দ্রে একটা করে প্রোটন যুক্ত হয়, কিন্তু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না। তাই কেন্দ্রের প্রোটনের সাথে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বাড়ে, তাই পরমাণুর আকারটা ছোট হয়ে যায়। আবার একটা গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচে নামা যায়, এক্ষেত্রে নতুন একটা করে শক্তিস্তর যুক্ত হয়। নতুন একটা করে শক্তিস্তর যুক্ত হয়, পরমাণুর আকারটা উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে। তো এক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, দেখো 3টা অ্যানায়ন
এদের ইলেকট্রন সংখ্যা সবারই একই, এরও সবারই 10টা ইলেকট্রন, অর্থাৎ এরা সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক। আমার প্রশ্ন হচ্ছে এদের আকারের ক্রমটা কি হবে। এটা বের করার জন্য তোমরা ফার্স্টে যদি ইলেকট্রন বিন্যাস দেখো, দেখবা যে সবারই দুইটাই শক্তি স্তর আছে, তাই তুমি শক্তি স্তর দেখে আকারটা চুজ করতে পারবা না। তোমার এখন দেখতে হবে প্রোটন সংখ্যা। এর পারমাণবিক সংখ্যা 7, প্রোটনও 7, এর ক্ষেত্রে 8টা, এর 9টা। তাহলে 9টা প্রোটন 10টা প্রোটনকে অবশ্যই ওই দুটার তুলনায় বেশি আকর্ষণ করবে। তাই বেশি আকর্ষণ করায় এই ফ্লোরিন মাইনাস অ্যানায়নের আকারটা সবচেয়ে ছোট হবে। এর আকারটা সবচেয়ে ছোট হবে, এর আকার তার চেয়ে বড়, এর আকার তার চেয়ে বড়, অর্থাৎ আকারটা কমতে থাকবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা আয়নীকরণ বিভব বা আয়োনাইজেশন পটেনশিয়াল নিয়ে আলোচনা করব। তোমরা সংজ্ঞাটা জানো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ বিভব। তো আয়নীকরণ বিভবে আমাদেরকে বাহির থেকে শক্তি প্রয়োগ করতে হয়, তাই এটা একটা তাপহারী প্রক্রিয়া। তোমরা জানো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হয়। তো একটা পর্যায়ে আয়নীকরণ বিভবটা কীভাবে পরিবর্তিত হয় দেখি। একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভবটা বাড়তে থাকে, কারণ হচ্ছে একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর কেন্দ্রের প্রোটনের সংখ্যা বাড়তে থাকে, তাই প্রোটনের বহিস্থ শক্তি স্তরের প্রতি ইলেকট্রনের আকর্ষণটাও বাড়তে থাকে। তাই আকর্ষণ বাড়ার কারণে আমরা যদি ইলেকট্রনটা বের করতে চাই তাহলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আর একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে আয়নীকরণ বিভবটা কমে। এর কারণ হচ্ছে নতুন একটা করে শক্তি স্তর যুক্ত হয়, তাই আচ্ছাদন প্রভাবটাও বাড়ে, আর প্রোটনের সাথে বহিস্থ ইলেকট্রনের আকর্ষণটা কমে, তাই ইলেকট্রনটা বের করে নিতে শক্তিটা কম লাগে। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই কটা মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। কারণটা তোমরা দেখো, তোমরা জানো একটা অরবিটাল পূর্ণ যদি হয় তাহলে তার শক্তি সবচেয়ে বেশি হবে, অর্ধপূর্ণ হলে তার শক্তি হচ্ছে কম, ক্রমটা এরকম। তো বেরিলিয়াম বোরনের বামে অবস্থিত পর্যায় সারণীতে, তবুও বেরিলিয়ামের আয়নীকরণ বিভবটা বোরনের চেয়ে বেশি হয়, কারণ ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এর 2s2 অর্থাৎ এস অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই এটা সুস্থিত অবস্থা। এজন্য বোরনের চেয়েও এখান থেকে ইলেকট্রন বের করে নিতে আমাদের শক্তি বেশি লাগবে। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। p3 তার মানে অর্ধপূর্ণ একটা অপূর্ণ অরবিটালের চেয়ে বেশি সুস্থিত, তাই নাইট্রোজেন থেকে ইলেকট্রন বের করে নিতে আমাদের শক্তি বেশি লাগবে, অর্থাৎ আয়নীকরণ বিভবটা বেশি। এরপরের প্রশ্ন হচ্ছে সোডিয়াম আয়ন আর নিয়নের মধ্যে কার আয়নীকরণ বিভবটা বেশি হবে। এক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা যদি দেখি তাহলে সোডিয়াম আয়নের ইলেকট্রন 10টা, নিয়নের 10টা। আর প্রোটন, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন 11টা আর এর হচ্ছে 10টা। তাহলে আমরা জানি অবশ্যই 11টা প্রোটন 10টা ইলেকট্রনের চেয়ে বেশি আকর্ষণ করে রাখবে। তাই যেহেতু এক্ষেত্রে আকর্ষণটা বেশি হবে, তাই ইলেকট্রন বের করে নিতেও সোডিয়াম আয়নের ক্ষেত্রে শক্তিটা বেশি লাগবে। আমাদের লাস্ট প্রশ্ন আয়নীকরণ বিভব থেকে, কার্বনের প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল মানে আয়নীকরণ বিভব বোরন থেকে বেশি, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ বিভবটা কম কেন, বিপরীত কেন, মানে কম কেন। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে প্রথম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে তোমরা জানোই যেহেতু কার্বনের প্রোটন সংখ্যাটা বেশি বোরনের চেয়ে, মানে পর্যায় সারণীতে কার্বনটা ডানে অবস্থিত বোরনের, তাই আয়নীকরণ বিভবটা বেশি হবে স্বাভাবিকভাবেই। কিন্তু একটা ইলেকট্রন বের করে নেওয়ার পর যখন এটাকে আমি একক ধনাত্মক আয়নে পরিণত করব, তখন ইলেকট্রন বিন্যাসটা দেখো, কার্বনের হয়ে গেছে 2p1, কিন্তু বোরনের এই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে 2s2, আর 2s2 একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাই এরপরও যদি আমরা এখান থেকে ইলেকট্রন বের করে দ্বি ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, তখন শক্তি বেশি লাগবে বোরন আয়নের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। আমাদের এর পরের পর্যায়বৃত্ত ধর্মটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা তোমরা জানো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু একটা করে ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এক্ষেত্রে শক্তিটা নির্গত হয়, সেটাই হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি একটা পর্যায়ে কীভাবে পরিবর্তিত হয় আমরা সেটা একটু দেখি। একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তিটা বাড়ে, কারণ তোমরা জানো কেন্দ্রে একটা করে প্রোটন বাড়তে থাকে, তাই আগমনরত বহিস্থ যে ইলেকট্রনটা আমরা ঢুকাবো সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও বাড়ে, তাই ইলেকট্রন আসক্তি বাড়ে। কিন্তু উপর থেকে নিচে গেলে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে,
কারণ একটা নতুন করে শক্তি স্তর যুক্ত হয়, তাই আচ্ছাদন প্রভাবটা বাড়ে, তাই বহিস্থ আগমনরত ইলেকট্রনের প্রতি আকর্ষণটাও কমে, ইলেকট্রন আসক্তিও কমে। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে, অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? তো দেখো, প্রথম ইলেকট্রন আসক্তির মানটা স্বাভাবিকভাবে ঋণাত্মক হয়, কারণ অক্সিজেনের প্রোটনগুলা আগমনরত ইলেকট্রনকে আকর্ষণ করে, তাই ক্ষেত্রে ডেল এইচটা নেগেটিভ হয়, তাপ উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন একটা ঋণাত্মক আধান বিশিষ্ট অক্সিজেনের কাছে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আনবো, সেক্ষেত্রে বিকর্ষণ হয়। তাই বিকর্ষণ হলে আমাদের বাহির থেকে শক্তি প্রদান করে এই O2 মাইনাস আয়নটা সৃষ্টি করতে হয়, তাই ডেল এইচের মানটা পজিটিভ হয়, অর্থাৎ এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয়। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের কোনো ইলেকট্রন আসক্তি নাই, কারণ তোমরা জানো নিষ্ক্রিয় মৌলের অষ্টক পূর্ণ থাকে, তাই বাহির থেকে যদি আমরা কোনো ইলেকট্রন প্রদান করতে চাই তাহলে আরও শক্তি প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ডেল এইচের মান যেটা, সেটা পজিটিভ হবে। এখন আমরা একটা কমন প্রশ্ন দেখব। এই প্রশ্নটা তোমরা আশা করি পড়ছো কয়েকবার। ক্লোরিন ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? স্বাভাবিকভাবে তো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়ার কথা, কেননা তোমরা জানো গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে কমে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়। দেখো কারণটা, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে উভয়েরই সে শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন বিদ্যমান, কিন্তু ফ্লোরিনের আকার ক্লোরিনের তুলনায় ছোট হওয়ায় ফ্লোরিনের চার্জ ঘনত্বটা ক্লোরিনের চেয়ে বেশি হয়, তাই আগমনরত ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের বিকর্ষণটাও ক্লোরিনের চেয়ে বেশি হয়, তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কমে যায়। আশা করি বুঝতে পারছো। আমরা এবার তড়িৎ ঋণাত্মকতাটা পড়ব। সমযোজী যৌগের অণুতে উপস্থিত ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনটা যে পরমাণুটা বেশি আকর্ষণ করে তাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। তোমরা জানো সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। তো এই শেয়ারকৃত ইলেকট্রনটা যেই পরমাণু বেশি আকর্ষণ করে তার তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হয়। আমরা দেখি একটা পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়। বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কারণ কেন্দ্রে একটা করে প্রোটন বাড়ে, নতুন কোনো শক্তি স্তরে যুক্ত হয় না, তাই প্রোটনটা শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ করে, তাই তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। আর উপর থেকে গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, কারণটা আগের মতোই, যে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, আচ্ছাদন প্রভাব বাড়ে, তাই কেন্দ্রের প্রোটনের সাথে শেয়ারকৃত ইলেকট্রনের আকর্ষণটা কমে যায়, তড়িৎ ঋণাত্মকতাও কমে। তড়িৎ ঋণাত্মকতার সাথে হাইব্রিডাইজেশনের একটা সম্পর্ক আছে। তোমরা দেখো এক্ষেত্রে অ্যালকাইনের কার্বন পরমাণু যেহেতু একক বন্ধন, তাই কার্বন পরমাণুর সংকরায়নটা হবে sp3, এক্ষেত্রে দ্বিবন্ধনে sp2, ত্রিবন্ধনে sp সংকরায়ন। তো এখানে 4 ভাগের 1 ভাগ আছে হচ্ছে এস এর চরিত্র লিখছি, এটা এস এখানে 25%, এখানে 3 ভাগের 1 ভাগ, এখানে হচ্ছে অর্ধেক এস। তো সেই অনুসারে এখানে আমি তড়িৎ ঋণাত্মকতাটা লিখছি। তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ ঋণাত্মকতাটা উপর থেকে নিচের দিকে বাড়তিছে। এই মানগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, তোমরা এটা মনে রাখবা যে এসের চরিত্র বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতাটাও বৃদ্ধি পায়। আর জারণ সংখ্যার সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতাটা বৃদ্ধি পায়। আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা তীব্র ক্ষারক কেন? এটার 2টা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে ফসফরাস পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা 2.1, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে আর এখানে পিএইচ বন্ধন আছে। তো যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তুলনায় বেশি, তাই এই বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন আছে এটার ঘনত্ব, এই ইলেকট্রন ঘনত্বটা নাইট্রোজেন পরমাণুর দিকে বেশি হবে, তো যেহেতু এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর ইলেকট্রন ঘনত্ব বেশি হয় আমরা জানি লুইস ক্ষারকের সংজ্ঞা হচ্ছে যে পদার্থ সহজেই এলপি ইলেকট্রন দান করতে পারবে, সেটাই হচ্ছে লুইস ক্ষারক। যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, এ সহজেই এলপি ইলেকট্রন দান করতে পারবে, তাই এটা ফসফিনের তুলনায় তীব্র ক্ষারক। আর একটা কারণ হচ্ছে এদের আকার। ফসফরাসের আকার নাইট্রোজেনের তুলনায় বড়, যেহেতু নাইট্রোজেনের আকারটা ছোট, তাই নাইট্রোজেনের নিট ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়, তাই এরা সহজে ইলেকট্রন দান করে ক্ষারকতা প্রদর্শন করতে পারে। আমরা এখন ধাতব ধর্ম নিয়ে একটু জানবো। ধাতব ধর্ম নিয়ে কথা হচ্ছে, তোমরা পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো দেখবা ইলেকট্রন বিন্যাসে, এদের শেষ কক্ষপথে 1 থেকে 3টা ইলেকট্রন থাকে, তাই এরা অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন ছাড়ে। আর যারা ইলেকট্রন ছাড়ে তারা হচ্ছে ধাতু। আর অধাতুগুলোর ক্ষেত্রে দেখবা সর্বশেষ শক্তি স্তরে 4 থেকে 7টা ইলেকট্রন, তাই এরা অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন গ্রহণ করে, আর তাই তারা অধাতু। তো পর্যায় সারণীর
বাম থেকে ডানে গেলে ধাতু থেকে অধাতুর দিকে যায়, তাই অধাতুর বৈশিষ্ট্যটা বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে ধাতুর বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তোমরা এটুকু মনে রাখবা। এরপর আমরা মৌলের অক্সাইডের অম্লক্ষারক ধর্মটা পড়ব। তো আমরা যদি 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখি, এদের অক্সাইডগুলো দেখো, সোডিয়াম অক্সাইডটা তীব্র ক্ষারীয়, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয়, অ্যালুমিনিয়াম অক্সাইডটা উভধর্মী, সিলিকন অক্সাইড এটা হচ্ছে অম্লধর্মী, ফসফরাস পেন্টাঅক্সাইড অম্লীয়, এটা তীব্র অম্লীয়, আর এটা অতি তীব্র অম্লধর্মী। অর্থাৎ দেখা যাচ্ছে বাম থেকে ডানে যাচ্ছি যত অম্লধর্মটা তত বাড়তিছে। আর আমরা জানি বাম দিকের গুলা হচ্ছে ধাতু আর ডান দিকের গুলা অধাতু, তাই একটা কথা বলা যায় যে ধাতুর অক্সাইডগুলো হয় ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইডগুলো হয় অম্লধর্মী। আচ্ছা, এখান থেকে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে প্রতিটারই প্রমাণস্বরূপ বিক্রিয়া দেওয়া আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড যে উভধর্মী তা প্রদর্শন করে। তো সেই জন্য দুটো বিক্রিয়া আছে, তোমরা এই বিক্রিয়াগুলো দেখে নিবা। এখান থেকে যে প্রশ্নটা হইতে পারে, এই টাইপ প্রশ্ন হইতে পারে পরীক্ষায়, যে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলে কেন। তো একটা যৌগ উভধর্মী হিসেবে কাজ করবে যদি সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ পানি উৎপন্ন করে। তো এই দুইটা বিক্রিয়া আমাদের দেখাতে হবে। ক্ষার হিসেবে যখন এই জিঙ্ক অক্সাইডটা কাজ করবে তখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে, আর যখন এটা অ্যাসিড হিসেবে কাজ করবে তখন ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট লবণ আর পানি উৎপন্ন করবে। তোমরা এই অক্সাইডগুলো তুলে নাও, এমসিকিউ এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অক্সাইডের উদাহরণগুলো নিরপেক্ষ অক্সাইড, উভধর্মী, সুপার আর পার অক্সাইড। তো পার অক্সাইডের ক্ষেত্রে আর সুপার অক্সাইডের ক্ষেত্রে এটা চেনার উপায় হচ্ছে, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1 আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। তোমরা একটা তথ্য মনে রাখবা, যখন কোনো মৌল একাধিক যোজ্যতার অক্সাইড গঠন করে তখন এর সাথে যুক্ত অক্সিজেনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওই অক্সাইডটার অম্লধর্মেরও বৃদ্ধি ঘটে। তো উদাহরণ দেখাচ্ছি, দেখো নাইট্রোজেন একাধিক যোজ্যতার অক্সাইড গঠন করছে, এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 1, তারপরে 2, এভাবে যোজনীটা বাড়ছে 5 পর্যন্ত। তো প্রথম দুইটা হচ্ছে প্রশম, তারপরে গুলা অম্লীয়। তো এক্ষেত্রে অম্লধর্মের বৃদ্ধি করছে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই, এই দুটা ক্ষারীয় আর পরেরটা প্রশম, এই দুটা অম্লীয়। এখন আমরা যে প্রশ্নটা পড়বো এটা অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে রাজ অম্লে সোনা দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটা বর্ণনা করো। তো রাজ অম্ল বা অ্যাকুয়ারেজিয়া যেটা, সেটা হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 মোল নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এদের 3:1 অনুপাতে মিশ্রণই হচ্ছে রাজ অম্ল। তো প্রথমে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোসিল ক্লোরাইড, পানি আর হচ্ছে 2টা জার্মান ক্লোরিন উৎপন্ন করে। এরপরে অরাম বা সোনা যেটা, সেটা জার্মান ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অরিক ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এরপরে অরিক ক্লোরাইড লবণ অতিরিক্ত পরিমাণ HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন করে। এই প্রশ্নটা আসলে তোমাদের এই 3টা বিক্রিয়া দেখাতে হবে। আমাদের লাস্ট টপিক হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে কি হবে। এক্ষেত্রে 2টা বিক্রিয়া দেখাতে হবে, একটা হচ্ছে গরম পানির সাথে, একটা ঠান্ডা পানির সাথে। গরম পানি মানে 3 অণু পানি আর ঠান্ডা পানি হচ্ছে 1 অণু পানি। তো গরম পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, আর 1 অণু পানি ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। তোমাদের কষ্ট করে এই বেশ কয়েকটা সংকেতের নাম মুখস্থ রাখতে হবে, অ্যাডমিশনের জন্য এগুলো কাজে দিবে। আর একটা জিনিস লক্ষ্য করো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কিন্তু এই 2টাই লেখা হয়, এটা খেয়াল রাখবা তোমরা।